দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত সময় জার্মানির সাগান নামের ঘন জঙ্গলের গভীরে নির্মিত হয়েছিল এক ভয়ঙ্কর শিবির, স্টাল্যাগ লুফট 3। বার্লিন থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে এই স্থানটি। ১৯৪২ থেকে ১৯৪৪-এর মধ্যে এটি তৈরি হয় মিত্রবাহিনীর আটক হওয়া বিমান বাহিনীর অফিসারদের জন্য। উপর থেকে এটি ছিল একটা সাধারণ যুদ্ধবন্দী শিবির, কিন্তু নিচে ছিল ইতিহাসের সবচেয়ে সাহসী এবং অবিশ্বাস্য এক গোপন সুড়ঙ্গ, যার উদ্দেশ্য ছিল শুধু একটাই, স্বাধীনতা। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এমন এক দুর্গের নিচে সুড়ঙ্গ খোঁড়া সম্ভব হলো, যেখানে মাটির নিচে বসানো ছিল সেন্সিটিভ মাইক্রোফোন, আর প্রতিটি কুঁড়ে ঘর মাটির ওপর উঁচু করে বানানো, যেন কেউ নিচে মাটি খুঁড়তে না পারে? কিভাবে শত শত বন্দী জার্মান প্রহরীদের চোখে ধুলো দিয়ে ইতিহাসের অন্যতম দুর্ভেদ্য জেল থেকে পালানোর ইতিহাস গড়ল? স্টাল্যাগ লুফট 3 দেখতে ছিল তুলনামূলকভাবে আরামদায়ক। লাইব্রেরি, সুইমিং পুল, এমনকি থিয়েটারও ছিল সেখানে। কারণ বন্দীরা ছিল বিমান বাহিনীর অফিসার শ্রেণীর, আর জার্মান প্রহরীরাও ছিল বিমান বাহিনীর, তাই পারস্পরিক শ্রদ্ধা কিছুটা ছিলই। কিন্তু এই স্বস্তির আড়ালে ছিল এক ভয়াবহ অনিশ্চয়তা। যুদ্ধ কখন শেষ হবে, তারা কবে মুক্ত হবে, কেউ জানত না। তাই বন্দিত্বর সেই শৃঙ্খল ভাঙার একমাত্র উপায় হয়ে উঠেছিল পালানো। তাদের জন্য পালানোর প্রতিটি চেষ্টা ছিল শত্রুর মুখে এক একটা চড়, আর একই সাথে মিত্রবাহিনীর জন্য এক একটা অবদান। কারণ যত বেশি বন্দী পালাবে, তত বেশি জার্মান বাহিনীকে অর্থ, সময়, সৈন্য ব্যয় করতে হবে তাদের খোঁজে, যা তারা যুদ্ধের ফ্রন্টলাইনে ব্যবহার করতে পারত। কিন্তু পালানোর উপায় কি? উপর দিয়ে পালানো তো অসম্ভব। চারপাশে ১.৫ মিটার ব্যবধানে ২টি কাঁটাতারের বেড়া ছিল। উপরে কাঁটাতার, মাঝে আরও কাঁটাতার। কেউ যদি সতর্কতা কাঁটাতারের কাছাকাছি যেত, সঙ্গে সঙ্গে তাকে গুলি করা হতো। আর যদি কোনোভাবে বেড়া টপকাতে পারত, তবে গুলির সামনে পড়ার ঝুঁকি ছিল শতভাগ। তাই মাটির নিচের পথই একমাত্র ভরসা। ১৯৪৩-এর এপ্রিলে শুরু হয় গোপন পরিকল্পনা। প্রায় ৬৫০ জন বন্দী একসাথে কাজ করে ৩টে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে: টম, ডিক আর হ্যারি। প্রধান সুড়ঙ্গ হ্যারি লুকিয়েছিল এক রান্নার চুলার নিচে, যা মাটির প্রায় ৭.৬ মিটার গভীরতায় খনন করা হয়, যাতে কোনো ধরনের শব্দ সেন্সরে ধরা না পড়ে। এই গভীরতায় সুড়ঙ্গ টিকিয়ে রাখতে কাঠের বিম দিয়ে শক্ত করা দরকার, কিন্তু ক্যাম্পে এত উপকরণ আনা অসম্ভব। তাই বন্দীরা বুদ্ধি করে জার্মানদের দিয়েই সেই উপকরণ জোগাড় করত। তারা বুদ্ধি করে বিছানা, টেবিল, চেয়ার খুলে কাঠ বের করত, আর যখনই কিছু হারিয়ে যেত, জার্মানরা নতুন জিনিস এনে দিত। কারণ মানবাধিকার পর্যবেক্ষণকারী নিরপেক্ষ সংস্থা রেড ক্রসের নিয়ম ছিল বন্দীদের বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ নিশ্চিত করা। এইভাবে বন্দীরা শত্রুর চোখের সামনেই প্রয়োজনীয় উপকরণ জোগাড় করত। কিন্তু সুড়ঙ্গের মাটি যাবে কোথায়? নিচের বালু ছিল হলুদ, আর উপরেরটা ধূসর। যদি সরাসরি ফেলা হয়, ধরা পড়া নিশ্চিত। বন্দীরা শুধুই কাঠের বিম বানাচ্ছিল না, তারা টেবিলের স্ক্রু খুলে রেল লাইন তৈরি করেছিল, যাতে ছোট ট্রলিতে বালু আর সরঞ্জাম আনা নেওয়া করা যায়। তাই তারা গঠন করল পেঙ্গুইনস নামে এক বিশেষ টিম। তারা তাদের পকেটে এবং জামার ভেতরে বালু নিয়ে উঠোনে হেঁটে বেড়াত, আর পা দিয়ে মিশিয়ে দিত মাটির সঙ্গে। এইভাবে গোপনে ১ বছরেরও বেশি সময় ধরে তৈরি হল সেই রহস্যময় সুড়ঙ্গ। একদিন ফেরেটস নামে জার্মান গোয়েন্দারা টম সুড়ঙ্গটি খুঁজে পায়। বাকি সুড়ঙ্গগুলো বন্ধ করার হুমকি আসে। এরপর আমেরিকান বন্দীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তাই সিদ্ধান্ত হয় অন্য দুটি সুড়ঙ্গ বাদ দিয়ে শুধুমাত্র হ্যারি সুড়ঙ্গেই সব মনোযোগ দেওয়া হবে। তবুও তারা থামেনি। ১৯৪৪-এর মার্চে প্রস্তুত হল ১১১ মিটার লম্বা সুড়ঙ্গ। ২৪শে মার্চ রাতে প্রায় ২০০ জন পালানোর পরিকল্পনা করেছিল। তবে প্রথমে পাঠানো হচ্ছে জার্মান ভাষায় পারদর্শী ৩০ জনকে, কারণ তাদের পালানোর সম্ভাবনা বেশি। তারা কাছের সাগান রেল স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছিল শেষ ট্রেন ছাড়ার আগে। রাত ৮টা ৪৫ প্রথম ব্যাচ সুড়ঙ্গে প্রবেশ করে, কিন্তু পানি ঢুকে কাঠের ঢাকনা আটকে যাওয়ায় দরজা খুলতে দেরি হয় প্রায় ৪৫ মিনিট। এর মধ্যে সূর্যোদয় হবার সময় ঘনিয়ে আসছিল। আরও একটা বড় ভুল হয়। সুড়ঙ্গের মুখটা
জঙ্গলের ভেতরে নয়, বরং খোলা ফাঁকা জায়গায় বেরিয়েছিল। তবুও তারা ঝুঁকি নেয়। প্রহরী এড়িয়ে একজন ওয়াচম্যান লুকিয়ে বসেছিল গাছের আড়ালে, আর সে একটা দড়িতে টান দিয়ে সংকেত দিত বের হয়ে আসা নিরাপদ কিনা। রাত 10:30 থেকে ভোর 4:30 পর্যন্ত মোট 76 জন সফলভাবে পালায়। কিন্তু সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে ভোর 4:55। এক বন্দী ভুলবশত সংকেত না বুঝে বাইরে উঠে আসে, ঠিক এক জার্মান প্রহরীর সামনে। প্রহরী তাকে দেখেই গুলি ছোড়ে এবং বাঁশি বাজায়, আর সাথে সাথে পালানোর সব পরিকল্পনা ফাঁস হয়ে যায়। 60,000-এরও বেশি জার্মান সৈন্য শুরু করে বিশাল তল্লাশি অভিযান। শেষ পর্যন্ত মাত্র 3 জন বন্দী পুরোপুরি মুক্তি পায়। 2 জন নরওয়েজিয়ান যারা সুইডেনে পৌঁছান, এবং একজন ডাচ ব্যক্তি যিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে স্পেন হয়ে জিব্রাল্টারে যান। আর বাকিদের মধ্যে 50 জনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। পালানোর সময় মারা গেছে এই বলে রিপোর্টে লেখা হয়, কিন্তু বাস্তবে তাদের রাস্তার পাশে দাঁড় করিয়ে পেছন থেকে গুলি করা হয়েছিল। এই হত্যাকাণ্ড পরে নুরেমবার্গ ট্রায়ালে যুদ্ধাপরাধ হিসেবে বিচার হয়, দোষী প্রমাণিত গেস্টাপো অফিসাররা ফাঁসি ঝোলে। তবুও সেই স্বাধীনতার আগুন আর নিভে যায়নি। যেই মুহূর্তে বন্দীরা খবর পেয়েছিল পরিকল্পনা ব্যর্থ হওয়ার, তারা আবার খোঁড়া শুরু করেছিল নতুন সুড়ঙ্গ। কারণ স্বাধীনতার ইচ্ছে সব সময় মৃত্যু ভয়কেও হার মানায়। আপনি যদি সেই বন্দীদের জায়গায় থাকতেন, মৃত্যুর ঝুঁকি জেনেও কি সেই সুড়ঙ্গ খুঁড়তে নামতেন, নাকি নিরাপদে অপেক্ষা করতেন কারাগারের আকাশের নিচে?